ইটস মি জাজিবা জাবিন। ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিএস দেখুক ইউনিভার্স। গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো এভরিওয়ান, স্টোরিটা আমি আর বড় করতে চাচ্ছি না, খুব দ্রুতই শেষ করে দেব। তোমরা অনেকে অপেক্ষা করো, অনেক গ্যাপ পড়ে যায় স্টোরি পার্ট আপলোড করতে। কি করব, আমার তো আরও চ্যানেল আছে। তার উপর ওয়েদার প্রচুর গরম, শারীরিক প্রবলেম হয়, পারিবারিক সমস্যা হয়, ব্যস্ততার কারণে রেগুলার হতে পারছি না, সেজন্য আমি দুঃখিত। তো আমি আশা করব তোমরা আমার সমস্যাগুলো বুঝতে পারছো। তো চলো বেশি কথা না বলে স্টোরি স্টার্ট করি। কিস করা ব্রেক করতেই জঙ্কুকদের মুখের দিকে তাকিয়ে বলে, এবার কি আমার জান পাখির মনটা ভালো লাগছে? তাহলে যাও মুখটা ধুয়ে আসো। জঙ্কুকের কথা মতোই তে মুখ ধুয়ে আসে। জঙ্কুকদের হাত ধরে ছাদে নিয়ে যায়। ছাদে গিয়ে দরজাটি আটকে দিয়ে তেকে কোলে তুলে নেয় জঙ্কুক। জঙ্কুকের হঠাৎ করা এমন কাজেতে জঙ্কুকের গলাটা আঁকড়ে ধরে। জঙ্কুক থেকে কোলে করেই হাঁটতে থাকে। তে, এটা আমার প্রিয় জায়গা। তাই? প্রিয় কেন? কিছু কিছু জিনিস এমনিতেই প্রিয় হয়ে যায়, তাদের প্রিয় হওয়ার কোনো কারণ লাগে না বোকারানি। তাই বুঝি? তে আকাশের দিকে তাকিয়ে বলে, আজকে কি পূর্ণিমা? জঙ্কুক চাঁদের দিকে তাকায়, গোলগাল চাঁদ দেখে বলে, তাই তো দেখছি। তে মুগ্ধ হয়ে চাঁদ দেখে, আর জঙ্কুক মুগ্ধ হয়ে নিজস্ব চাঁদ দেখে। কিছুক্ষণ এটা সেটা বলে তের মন ভালো করার চেষ্টা করে। জঙ্কুকের কথা শুনে তে খিলখিল করে হাসে, সাথে জঙ্কুকও হাসে। দেয়ালে হেলান দিয়ে বসে থেকে ইশারা করে নিজের কোলে বসার জন্য। তে টুপ করে জঙ্কুকের কোলে বসে পড়ে, মুখ লুকায় জঙ্কুকের বুকে। দুজন এত কাছে থেকেও সারাটা দিন একটু কাছে আসতে পারেনি। জঙ্কুকের বুকের ঘ্রাণ নেয়। এই যে এখন জঙ্কুকের বুকে মাথা রেখে জঙ্কুকের শরীরের ঘ্রাণ নিয়ে তের যে শান্তি লাগছে, এই শান্তিটা সারা জীবন পাওয়ার জন্য হলেও একটু কষ্ট তাকে সহ্য করতেই হবে, সবকিছু মেনে নিতে হবে। আমার অন্ধকার রাজ্যে পূর্ণিমার চাঁদ হয়ে আসার জন্য তোকে ধন্যবাদ ফুল। আমি তোর কাছে এত এত কৃতজ্ঞ যে সারাটা জীবন উজাড় করে ভালোবাসলেও মন পড়বে না পাখি। তে আহ্লাদি আদরে বিড়ালের মতো জঙ্কুকের বুকে মিশে যায়। জঙ্কুক মুচকি হাসে, মেয়েটা তার বুকে আসলেই শান্তি লাগে, মনে হয় দুনিয়ার সব সুখ তার কাছে। তে চোখ তুলে তাকায়, জঙ্কুকের গভীর চোখের নেশায় মাখানো তীর তিরানো অনুভূতির পাগল প্রলাপ স্পষ্ট দেখে। মুচকি হেসে জঙ্কুকের গালে হাত বুলিয়ে দেয়। জঙ্কুক চোখ বন্ধ করে নেয়। মেয়েটা তার জীবনে ভালোবাসা হয়ে এসেছে, বুকের ভেতরের জায়গায় জায়গায় রং ছড়াছড়ি করে নেশা ধরিয়ে দিয়েছে। এখন থেকে তার প্রত্যেকটা রাত সে উৎসবে আমেজে হই হই করে কাটাবে, সেটা সে বেশ বুঝতে পারছে। জঙ্কুক মাথা ঝুঁকিয়ে তের কাছে যেতে চাইলে তে বাধা দেয়। দুষ্টু গলায় ফিস ফিস করে বলে, ছি, চাঁদ দেখছি, আমার লজ্জা করে না বুঝি? জঙ্কুক তের গালে উষ্ণ ছোঁয়া দিয়ে বলে, দেখুক জান। জঙ্কুকের চোখের নেশা গভীর হয়, সাথে ভালোবাসার পরিমাণটাও। তে ছটপট করে বলে, এটা চাঁদ। ততক্ষণে জঙ্কুক থেকে পেশামাল ভাবে ছুঁয়ে দিতে আদর করতে ব্যস্ত হয়ে পড়ে। জঙ্কুক হাসে। পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে সে তার চাঁদের গায়ে ভালোবাসার কলঙ্ক লেপটে দিতে উন্মাদ হয়। জঙ্কুক বন্য হাওয়ায় থেকে ভাসাতে চাইতে আধো আধো চোখ খুলে তার পাগলকে দেখে। আসলেই জঙ্কুক পাগল, তার পাগল প্রেমিক। তাকে শূন্যে তুলেও যে সর্বসুখে পাগল করতে পারে এমন পাগল প্রেমিক। ভোর সকালে লিসা বানু জঙ্কুকের দরজায় জোরে জোরে আঘাত করে। কোনো সাড়া না পেয়ে গলা ছেড়ে ডাকে, জঙ্কুক, ওই জঙ্কুক, তোর বউ কই রে? তোর বউরে উঠে আতে তাড়াতাড়ি। এটা বলে আরো জোরে জোরে দরজা ধাক্কায়। ওই মাইয়া ওঠে না কে? লাজ শরম নাই? পাকমা এই শিখাইছে? এর লেগে তো বড় ঘর থেকে মাইয়া আনা লাগে। এত বেলা করে ঘুমাইতাছে যেন নবাবের মাইয়া ধইরা আনছে। কাঠের দরজায় ধাপধুপ শব্দে আর লিসা বানুর জোরে জোরে চেঁচানোতে জঙ্কুক আর তে দুজনেরই ঘুমটা ভেঙে যায়। মাত্র 2 ঘন্টা আগে তারা ঘুমিয়েছে। তে সারাদিন আতঙ্কে কাটলেও সারাটা রাত কাটে স্বপ্নের মতো। জঙ্কুক তাকে অদৃশ্য চাদরে নরম পাখির মতো আঁকড়ে রাখে। তে জঙ্কুকের সান্নিধ্যে আসলে সমস্ত কষ্ট ভুলে যায়। তার মনে হয় এত সুখে না জানি সে মরেই যায়। লিসা আবারও চেঁচিয়ে ওঠে, কি রে, কথা কানে যায় না? সারাদিন কি জামাইরে বুকে নিয়ে ঘুমাইতে হয়? তে ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসে। জঙ্কুক হাত বাড়িয়ে তের কোমরটা শক্ত করে জড়িয়ে রাখে। খবরদার উঠবা না, চুপচাপ শুয়ে থাকো, বুড়ি ক্যাটকেট করে নিচে থেকেই চলে যাবে। তে জঙ্কুকের চুলে হাত রাখে। এখন দরজা না খুললে সারাদিন অশান্তি করবে। তে চায় না ঘরে কোনো অশান্তি হোক। মাথা নেড়ে বলল, শুনে আসি কি বলে।
আমি জানি তুমি গেলে আর আসবা না। তে হাত দিয়ে জঙ্কুকের কপালের এলোমেলো চুলগুলো সরিয়ে মাথাটা ঝুঁকিয়ে কপালে গাঢ় চুমু খেয়ে বলে, আসবা তো সোনা। লিসার ডাক তখনও লাগাম ছাড়া। অজ্ঞাত জঙ্কুকদের কোমরটা ছেড়ে দিয়ে মাথাটা বালিশে রাখে। তে বিছানা থেকে নেমে গায়ের কাপড় টানতে টানতে ঠিক করে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খোলার সাথে সাথে লিসার চোখ পাকিয়ে তাকায়। দরজা খুলতে এতক্ষণ লাগে? তে লিসার পাশে দাঁড়ানো রোজের দিকে তাকায়। রোজ মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে আছে। তে বলে, দাদি ঘুমিয়েছিলাম। জঙ্কুক যেন না শুনতে পায়। লিসা এমন ভাবে বলে, সারা রাত জামাইয়ের সাথে থাইকা মন ভরে নাই, সকালেও থাকা লাগে। তে লজ্জায় মাথা নিচু করে ফেলে। লিসা তের মাথায় ধাক্কা দিয়ে বলে, খোয়াজাল থেকে 1 কেজি গুড়া মাছ কিনে আনছি, কাইটা কইটা রাধো, জলদি যাও। আমি আসছি। আসছি কি? মাছ নরম হয়ে যাইবো, তাড়াতাড়ি যাও। তে পিছু ফিরে জঙ্কুককে এক নজর দেখে, তারপর আবারও লিসার দিকে তাকিয়ে বলে, আপনি যান, আমি আসছি। লিসা তের হাত খাবলা মেরে ধরে। এখনই আসো। তে মুখটা কাচুমাচু করে বলে, দাদি আমার এখনো কসুর বাকি। লিসা ছটকা মেরে তের হাতটা ছেড়ে ফেলে। সিসি, তুমি অপবিত্র অবস্থায় আমার সামনে আইছো কেন? তে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অসভ্য মাইয়া কোথাকার, এই অবস্থায় ঘরে যা ধরবা তাই তো অপবিত্র হয়ে যায়, আর তুমি আমার অপবিত্র করে ফেলাইছো। বেলাজ্জা বেশরম মাইয়া, লোককে দেখাও তোমার জামাই আছে, তাড়াতাড়ি বাইর হয়ে আসো। আমার সাথের গুড়া মাছ যদি পচা যায় তাহলে তোমার খবর আছে। কথাগুলো বলতে বলতে লিসা ওখান থেকে চলে যায়। ঘাড় ঘুরিয়ে একবার তের আপাতমস্তক দেখে আবারও বলে, সিসি, এমন বউ ঘরে থাকলে ঘরের উন্নতি হইব না, অলক্ষী কোথাকার। তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে মলিন হাসে। তারপর দ্রুত পায়ে বাথরুমে ঢুকে যায়। বাথরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে মুখে হাত চেপে ফুপিয়ে কেঁদে ওঠে তে। আড়ালে দাঁড়িয়ে জিন শাশুড়ির প্রত্যেকটা কথা শুনেছে। বসার ঘরে আয়েশ করে তার শ্বশুর বোগাম বসে আছে। উনি মূলত বইয়ের কথা মতো ইউনুদের মাছের আড়ত থেকে ছোট ছোট মাছ কিনে এনেছে তেকে জব্দ করার জন্য। জিন হাতের কাজ ফুলিকে দিয়ে তার শাশুড়ি লিসার কাছে যায়। লিসা ততক্ষণ স্বামীর সাথে বসে হেসে কথা বলা শুরু করেছে। তাদের সাথে তার ননদ আর ননদের মেয়ে রোজও আছে। রোজকে দেখে জিনের মনটা পিষে ওঠে। মেয়ে মানুষ এত নির্লজ্জ হয় কি করে? যদি নির্লজ্জই হয় তাহলে সে কি আর মেয়ে মানুষ থাকে? জঙ্কুকের পেছনে যেন আঠার মতো লেগে আছে। যে বোঝা কাঁধে তুলতে চায় না তার কাঁধে জোর করে বোঝা চাপিয়ে দেবে। জিন একবার মাথা ঘুরিয়ে জঙ্কুকের ঘরের দিকে তাকায়। জঙ্কুক আর তের বিবাহিত জীবনে যে অশান্তি নেমে আসছে সেটা বেশ আজ করতে পারছে জিন। জিন আবারও রান্নাঘরে ফিরে আসে। তার মনটা এমনিতেই যন্ত্রণায় কাতর। ছোট ছেলে তো যে করেই হোক তার ভালোবাসার মানুষকে ঘরে তুলেছে, কিন্তু বড় ছেলেটা যে সন্ন্যাসী হয়ে যাচ্ছে। কাল রাতে এই ব্যাপারে আরেমের সাথে এক কথায় দুই কথায় অনেক কথা বলেছে জিন। জীবনে প্রথমবার স্বামীর অবাধ্য হয়ে তার সাথে তর্কও করেছে। জীবনে দ্বিতীয়বারের মতো স্বামীর পা ধরে স্বামীর কাছে অনুরোধ করেছে, তাও আবার সন্তানের জন্যই। জিনের এমন কান্না আকুতি মিনতি দেখে শেষ অব্দি আরেম চুপ করে থাকে না, বকেছে না কোনো প্রতিবাদ করেছে, কিন্তু কোনো প্রকার কোনো প্রতিশ্রুতিও দেয়নি। আরেমের এমন নিষ্ঠুরতায় জিন আরো ভেঙে পড়েছে। মা হয়ে কি কখনোই ছেলেদের সুখী দেখতে পারবে না সে? মনটা একেবারে কাচের চুরির মতো ভেঙে গেছে জিনের। যে সংসারে স্বামী কথা শুনে না, বিয়ের এত বছর পরও শাশুড়ি গাল মন্দ করে কথা শোনায়, সেই সংসারের মানুষের জন্য তো খেটে লাভ নাই। হঠাৎ করে জিনের মাথায় আগুন ধরে যায়। রাগে সে কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। চোখ যায় কোড়া মাছের পলিথিনের দিকে। পলিথিনটা হাতে করে সোজা ঘর থেকে বাইরে চলে আসে। সুগা শখ করে একটা বিড়াল এনেছিল, সেই বিড়ালের 4টা ছানা দিয়েছে। জিন বিড়ালের দিকে তাকিয়ে হাসে। মাছগুলো নিয়ে গিয়ে পাটিতে দিয়ে দেয় বিড়ালের। বিড়াল খুব আয়েশ করে মাছগুলো খেতে থাকে। জিন ঘরে ঢুকে দেখতে পায় তে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে। জিন ইচ্ছা করে একটু শব্দ করে হাঁটে। তে জিনের দিকে তাকিয়ে মিষ্টি হাসে। জিন ইশারা করে তেকে বাহিরে আসার জন্য। তে জিনের ইশারা দেখা মাত্রই ড্রয়িং রুমের দিকে তাকায়। তাকিয়ে দেখে 4 জন বেশ গল্প করছে, হাসাহাসি করছে। জিন আবারও পায়ের শব্দ করে। তে তাকায় জিনের দিকে। তে এক পলক তাকায় লিসার দিকে। দাদি শাশুড়ির চোখ ফাঁকি দিয়ে তে আস্তে করে শাশুড়ির পেছনে চলে যায়। জিনের কাছে যেতেই জিন তের হাত ধরে বলে, তে তোমাকে একটা কথা বলি। জি আম্মা বলেন। রোজ জঙ্কুকে পছন্দ করে। আব্বা আম্মা যে রোজের সাথে জঙ্কুকে বিয়ে করাতে চেয়েছিল জানো তুমি? জি, আপনার ছেলে বলেছে। সবাই পরিকল্পনা করছে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে রোজকে জঙ্কুকের বউ বানাবে। কথাটি শুনেই তে চোখ বড় বড় করে শাশুড়িকে দেখে। জিন আবারও বলে, তাই ওনারা প্ল্যান করে তোমার সাথে এমন জঘন্য ব্যবহার করে। আম্মা, আব্বা কি এই প্ল্যানে? না, তোমার শ্বশুর রাজনীতি নিয়ে ব্যস্ত। আমি ওনার মধ্যে এমন কিছু পাইনি। তবে তে উনি ওনার বাবা মার ভক্ত।
তো ভীষণ ভাবে মানে বাবা মাকে। যদি ওনারা কোনো জঘন্য প্ল্যান করে তোমার শ্বশুরকে মানিয়ে ফেলে তাহলে হয়েও যেতে পারে। তাহলে এখন আমি কি করব আম্মা? মেনে নেবে, মানিয়ে যাবে, চুপ থাকবে, তাহলে সংসারে শান্তি আসবে। এই চিন্তা মাথা থেকে ফেলে দাও। এই যে আমাকে দেখো, চুপ থেকে জীবনের কতগুলো বছর এই বাড়িতে কাটিয়ে দিয়েছি, অথচ কারো কাছে বিন্দু পরিমাণ দাম নাই। আমার সাথে যা হয়েছে আমি চাই না তোমার সাথে তাই হোক। কেউ কটু কথা বললে প্রতিবাদ করবে, অবশ্যই বেয়াদবি করবে না। শালীন ভাষায় সুন্দর করে বুঝিয়ে দেবে কোনটা সঠিক কোনটা ভুল। তুমি নরম থাকলে আঘাত পাবে, তোমাকে শক্ত হতে হবে। কথায় আছে না, শক্তির ভক্ত নরমের জম। এই কথাটা আসলেই সঠিক। আমার সাথে যা হয়েছে সেটা আবার তোমার সাথে হতে পারে। আমার শাশুড়ি যা করছে সেটা যদি আমি করতাম মানা যেত। উনি দাদি শাশুড়ি হয়ে কিভাবে এই কাজগুলো করছে। আমি চাই তুমি শক্ত থাকবে, প্রতিবাদ করবে, নিজের স্থান দেখিয়ে দেবে, ভয় পাবে না। আমি আছি তো তোমার সাথে। অনেক সহ্য করেছি আমি, এই বাড়ির লোকের পাড়াপাড়ি। ছেলে বিয়ে করিয়েছি, দুদিন পর দাদি হব, আর সহ্য করব না। আমি আমার স্থানটা সবাইকে দেখিয়ে দেবো এবার। তে হা করে তাকিয়ে তার শাশুড়ির বলা কথাগুলো শুনে জিন তের দিকে তাকিয়ে বলে, কি ভাবছো তে? আমি শাশুড়ি হয়ে কিভাবে এই কথাগুলো শিখিয়ে দিচ্ছি? শেখাচ্ছি কারণ হচ্ছে আমার কাছে তুমি আমার ছেলের বউ না, আমার মেয়ে। আমি চাই না আমার মেয়ে কারো কথায় কষ্ট পেয়ে লুকিয়ে কাঁদুক। তের চোখ বেয়ে পানি পড়ে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এমন ভালো শাশুড়ি তার কপালে রাখার জন্য। রান্নাঘর থেকে লিসার চেঁচামেচি শুনে জিন আর তে দৌড়ে রান্নাঘরের দিকে যায়। লিসা ফুলিকে যা নয় তা বলে বকাবকি করছে। জিন গিয়ে বলে, কি হয়েছে আম্মা? ওকে বকছেন কেন? কই ঘুরতাছিলা? গায়ে বাতাস লাগাইয়া আমার যে 300 টাকার সর্বনাশ হয়ে গেছে, তুমি দেখো নাই? জিন কোনো কথা বলে না, চুপচাপ চেয়ে থাকে লিসার মুখের দিকে। লিসা আবারও বলে, এই জায়গায় যে গুড়া মাছের পলিথিন রাখছিলাম, তুমি দেখো নাই ওটা কই গেছে? লিসা রেগে আছে। জিন কিছুটা ভয় পেয়ে যায়, তারপরও নিজেকে সামলে আমতা আমতা করে বলে, আমি তো দেখি নাই। দেখো নাই মানে? তুমি তো এখানেই কাম করতেছিলা। দুজনের কথার মাঝখানে হঠাৎই ফুলি বলে ওঠে, দাদি, মনে হয় কি বিড়ালে নিয়ে গেছে। লিসা কপালে হাত ঠেকিয়ে হাই হাই করে চিৎকার করে ওঠে। অনবরত চিৎকার করে জিনকে এটা ওটা বলে অপমান করতে থাকে। অপয়া, অলক্ষী, সংসার নষ্ট করে দিচ্ছে। যবে থেকে বিয়ে হয়েছে তার সংসার ধ্বংস করে ফেলেছে। ছোট ঘরের মেয়ে বিয়ে করিয়ে তার ছেলের জীবনটা ধ্বংস করে দিয়েছে। এটা নতুন কিছু না। বিয়ের পর থেকে জিন এই সমস্ত কথা শুনেই আসছে, তাই আজকেও চুপচাপ দাঁড়িয়ে শুনছে। তে নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আশ্চর্য হয়ে লিসার মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছে। লিসার চিৎকার শুনে জঙ্কুক রুম থেকে বের হয়। ততক্ষণে আরেম রান্নাঘরের সামনে এসে দাঁড়িয়েছে। তার মার আহাজারি শুনছে চুপচাপ। আম্মা চেঁচামেচি করছেন কেন সাত সকালবেলা? কি হয়েছে? কি আর হইব আব্বা, যা হওয়ার তো অনেক বছর আগেই হয়ে গেছে। এই বেটির জন্যই আজকে আমার সংসারের এই অবস্থা। ছেলেগুলারে বানাইছে বেয়াদব, আর বানাইবো কে? ও নিজেই তো আস্ত বড় বেয়াদব। নিজে তো চেষ্টা কইরাও আমার পোলার মাথা খাইতে পারে নাই, এখন আমার নাতিকে মাথা খাওয়ানোর লিগে মাইয়া লাগায় দিছে। জঙ্কুক তেরে লিসার কাছে আসে, বলে, কি বলছো কি? আমাকে কি চোখে পড়ে না? জিব্রাটা টান মেরে বের করে হাতে ধরিয়ে দেব। সারাটা জীবন ধরেই আমার মাকে জ্বালিয়ে যাচ্ছ। কুটনি বড়ি কোথাকার, এত চুলকানি কেন তোমার গলায়? লিসা হাই হাই করে ওঠে। আরেমের দিকে তাকিয়ে বলে, আব্বা, দেখছস কি বলে আমাকে? এই দিন দেখার জন্য তোকে পেটে ধরেছিলাম। আরেম হালকা করে জঙ্কুককে ধমক দিয়ে বলে, দাদির সাথে এভাবে কথা বলছিস কেন? বিয়ে করেছিস, আদব কায়দা ভুলে গিয়েছিস? জঙ্কুক আরেমকে পাত্তা না দিয়ে লিসার দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, আমার মাকে কিছু বলার আগেও ভেবে বলবে, ঠিক আছে? তোমার একটা আব্বা থাকলে তার দুইটা আছে। লিসা আরেমের হাত ধরে হো হো করে কাঁদতে থাকে আর নালিশ করতে থাকে জিনের নামে। জঙ্কুক অগ্নি দৃষ্টিতে লিসার দিকে তাকিয়ে আছে। আরেমের প্রচুর কাজের চাপ, তার উপর আবার সোগাকে নিয়েও টেনশন করছে। কাল রাতে জিনের সাথেও তর্কাতর্কি হয়েছে, এখন আবার ঘরে অশান্তি। তার উপর আবার মায়ের এই রকম চেঁচামেচি, কান্না, অভিযোগ সহ্য করতে না পেরে রেগে গিয়ে জিনের গালে 2টা থাপ্পড় দিয়ে দেয় আরেম। হঠাৎ করেই আঘাত করাতে জিন নিজেকে সামলাতে পারে না, দুপা পিছিয়ে গিয়ে সোফাতে পড়ে যায়। জঙ্কুক রাগী চোখে তার বাবার দিকে তাকিয়ে বলে, আপনি তো একটা কাপুরুষ যে প্রতিপক্ষের সাথে না পেরে মহিলাদেরকে অত্যাচার করে। এটা যদি পাবলিক জানে আপনার চেয়ার থাকবে? মুখ সামলে কথা বল বেয়াদব। কথায় কথায় মাকে মারেন কেন? মানুষ মনে হয় না? 100 বার মারবো, তুই কি করবি?
প্রতিবার বাড়বেন না আব্বা, আমরা কিন্তু এখন ছোট বাচ্চা না যে সব হজম করব। আরাম তেরে জঙ্গকের কাছে আসতে চাইলে বোকাম আটকে দেয়, ঠেলে ঘর থেকে বাইরে নিয়ে যায়। জঙ্গক থেকে ইশারা করে জিনকে রুমে নিয়ে যেতে, তারপর লম্বা লম্বা পা ফেলে ছাদে চলে যায়। এমন নিকৃষ্ট একটা পরিবারে তার জন্ম হয়েছে এটা ভাবতেই তার খারাপ লাগে। প্রত্যেকে শান্ত হয়ে স্থান ছেড়ে চলে গেলেও লিসা যায় না। ওই একই অবস্থাতেই সারাটা দিন এক বিষয় নিয়ে পকপক করতেই থাকে। চেয়ারম্যান বাড়ির রাতের পরিবেশ হয়ে যায় একেবারে থমথমে। জিনের মাথা ব্যথা করছে বিধায় সে রুম থেকে বাহিরে আসে না। তে খাবার খেতে জিনকে ডাকলে জিন বলে দিয়েছে মাথা ব্যথা কমলে সে খাবে। তে দূর দূর বুক নিয়ে রান্নাঘরে আসে। জিন আশেপাশে থাকলে মনে আলাদা জোর পায়। জিনের অনুপস্থিতিতে সবার কটু কথা শোনার ভয়ে তার গলাটা শুকিয়ে যাচ্ছে। যদিও জিন শিখিয়ে দিয়েছে চুপচাপ করে যেন কারো কথা না শুনে প্রতিবাদ করতে, কিন্তু তে খুব ভালো করেই জানে একটু তর্ক করলেই সেটা আগুনের মতো পুরো বাড়িতে ছড়িয়ে অশান্তি বাড়াবে। আর জঙ্কুক যদি শুনতে পায় তের সাথে কারো ঝামেলা হচ্ছে, তাহলে জঙ্কুক তো তাকে ছেড়ে কথা বলবে না। জঙ্কুক প্রতিবাদ করবে, তাতে পরিবারে আরো অশান্তি বাড়বে। তে এসব চায় না, সে শান্তিতে সংসার করতে চায়। এমনিতেই সবাই মুখে মুখে বলে প্রেম করে বিয়ে করেছে, এই মেয়েগুলো ভালো হয় না যারা প্রেম করে। লিসা তো উঠতে বসতে এই ব্যাপার নিয়ে কথা শোনায়, খোঁটা দেয়। তাই তে ঠিক করেছে সে মানিয়ে চলবে, একটু কষ্ট হলে হোক, কিন্তু দেখিয়ে দেবে প্রেম করলে মেয়েরা খারাপ হয় না। লিসা খাবার টেবিলে তের হাজারটা ভুল ধরছিল। জঙ্কুক তখন ছাদে গিয়েছিল সিগারেট খেতে, বিধায় সে শুনতে পারে নাই, তাই কোনো ঝামেলা হয় নাই। তে চুপচাপ সব শুনে খাবার খাওয়ার শেষে তে শ্বশুরের জন্য চা বানায়। চা কাপে ঢালতেই যাবে, ঠিক তখনই রোজ পেছন থেকে এসে তেকে ধাক্কা দেয়। চুলা থেকে নামানো গরম চা তের হাতে পড়তে মুহূর্তেই চামড়া লাল হয়ে যায়। তের হাত থেকে চায়ের পাতিল সশব্দে পড়ে যায়। ফুলি দৌড়ে এসে বলে, রোজ আফা, আপনি ইচ্ছা করে ধাক্কা দিছেন ভাবিরে, তাই না? রোজ অবাক হয়ে বলে, আমি তো তেল গরম করতে চাচ্ছিলাম মাথায় দেব বলে, পাটকাঠির মতো শরীর ধাক্কা লাগলে পড়ে যাবে, কে জানতো। ততক্ষণে তের হাতে ফোসকা পড়ে গেছে। ফুলি তার গলা ছেড়ে জঙ্কুককে ডাকে। এই ফাঁকে রোজ রান্নাঘর থেকে পালায়। তার তো ইচ্ছা ছিল এক পাতিল গরম পানি তের মাথায় ঢেলে দিতে, কিন্তু যতটুকু করেছে তা কম কিসের। তার তো খুব শান্তি লাগছিল। রোজ তার ইউ কাটিং চুলগুলো দোলাতে দোলাতে নিজের রুমে চলে যায়। নিচে চেঁচামেচি শুনে জঙ্কুক এক প্রকার দৌড়ে ছাদ থেকে নামে। রান্নাঘরে গিয়ে দেখে তে বেসিনে হাত ধুচ্ছে আর মুখটা কুঁচকে রেখেছে। জঙ্কুক এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে? ফুলি জঙ্কুককে দেখে বলল, রোজ আফা তেল গরম করার বাহানায় রান্নাঘরে আয়শা ভাবির হাতে গরম চা ফালায়া দিছে, এখন ঠুয়া পড়লে কেমন হইব? জঙ্কুকের হাত ধরে চেক করে, তারপর তের হাত ধরে রুমে নিয়ে যায়। খাটে বসিয়ে সরিষার তেলের বোতল এনে তের পাশে বসে ঠান্ডা গলায় বলে, হাতে গরম কিছু পড়লে পানি দিবা না, সরিষার তেল দিবা, একটু জ্বলবে তবে ফোসকা পড়বে না। আম্মা দেখতাম এভাবেই দেয়। তারপর তের মুখের দিকে এক পলক তাকিয়ে মাথাটা নিচে করে তের হাতে ফু দেয় জঙ্কুক। আস্তে করে বলে, জান পাখি খুব চলছে তাই না? জঙ্কুকের আদরিক কথায় তের ঠোঁট উল্টে কেঁদে দেয়। জঙ্কুক তের চোখের পানি মুছে দিয়ে বলে, বাড়িতে লম্বা চুলের মানুষ একটু বেশি হয়ে গেছে তাই না রে বউ? তে জঙ্কুকের কথার অর্থ বোঝে না, ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। জঙ্কুক তের চাহনির অর্থ বুঝতে পেরে মুচকি হাসে, মাথা নিচু করে আবারও হাতে ফু দেয়। তের হাতের পোড়া স্থানে ঠোঁট ছুঁয়ে ঘষে দিয়ে আলতো করে চুমু খেয়ে বলে, বার্ন অয়েনমেন্ট এনে দিচ্ছি জান, লাগালে চলা কমে যাবে। তে কাঁদছে, তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কষ্ট আর যন্ত্রণা দুটো একসাথেই হচ্ছে। জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে তার মনে পড়ে গেল সকালে শাশুড়ির বলা কথাটা। লিসা তাকে তাড়িয়ে জঙ্কুকের বউ বানাবে রোজকে। কথাটি মনে করতেই বুকের মধ্যে মোচড়া দিয়ে ওঠে। হঠাৎই সামনে বসে থাকা জঙ্কুককে শক্ত হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয় তে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না জান, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি থাকতে পারবো না তোমাকে ছেড়ে। জঙ্কুক প্রচুর আশ্চর্য হয়ে যায় তের এমন আচরণে। সে বুঝতে পারছে না হঠাৎ করে তে এই কথা কেন বলছে। তবে জঙ্কুক বাচ্চা না, সে যথেষ্ট বড়। তার উপর তার পেশা হচ্ছে রাজনীতি করা। এ কথার মানে বুঝতে তার 30 সেকেন্ডেরও সময় বেশি লাগে নাই। জঙ্কুক দু হাতে থেকে বুকের সাথে মিশিয়ে নেয়, তবে তার চোয়ালটা শক্ত। অনেক হয়েছে, তার পাখিকে বিয়ে করে এনেছে সুখে শান্তিতে একসাথে জীবন কাটানোর জন্য। পাখির উপরে অত্যাচার সে আর সহ্য করবে না। জঙ্কুক থেকে বুকে নিয়েই বিছানায় শুয়ে পড়ে। তের মাথার চুলে হাত বুলিয়ে দেয়। তে ফুপিয়ে কাঁদছে। তেকে শান্ত করার জন্য দু হাতের তালুতে তের মুখটা ধরে অসংখ্য চুমুক খায় জঙ্কুক। জান পাখি, তোকে কতটা ভালোবাসি তুই জানিস না? এই পাগল প্রেমিক কি তোর কাছ থেকে দূরে থাকতে পারবে? জঙ্কুক শুধু
দের, নিজেকে দের নামে লিখে দিয়েছে। এত সহজে কেউই আলাদা করতে পারবে না জান। জঙ্কুক কথাটি বলতে বলতে তের চোখের পানি মুছে দেয়। তে সঙ্গে সঙ্গে জঙ্কুকের ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা চেপে ধরে। জঙ্কুক তের ঘাড়ের পেছনে এক হাত দিয়ে নিজে থেকেই তেকে টিপ কিস করতে শুরু করে। খুব ভোর সকালবেলা লিসা ঘুম থেকে নিজের ঘর ছেড়ে জঙ্কুকের ঘরের দিকে হাঁটা ধরে। জঙ্কুকের দরজার সামনে গিয়ে যখনই জোরে ধাক্কা দিতে যাবে ঠিক তখনই রোজ গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। সো জান পাখিরা, আজকের পার্টটা এখানেই থাক। আমি এই মাসের মধ্যেই এই স্টোরিটা শেষ করে দেব। তো নেক্সট পার্ট খুব দ্রুত আসবে। এই পার্টটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্টস করবা। যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা করে দেবে। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।